সবাইকে শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে মরণ ব্যাধি এইডসের বিস্তার। ১৩ মাসে শনাক্ত ১৩৬ জন, স্থানীয়দের উদ্বেগ। রাজধানীর বাজারে কমেছে মুরগি ও ডিমের দাম, অপরিবর্তিত চালের বাজার, নতুন করে বেড়েছে সবজি সহ বেশ কিছু পণ্যের দাম। চরম দুরবস্থায় ৬০ বছর ধরে পাঠদান চলছে পুরান ঢাকার জিন্দাবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জায়গা পেলে সম্প্রসারণের আশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে এইডস রোগের বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলায় গত ১৩ মাসে ১৪৬ জনের শরীরে মরণ ব্যাধি HIV ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩৬ জনই রোহিঙ্গা। এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বছর কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে এক নারীর শরীরে HIVর জীবাণু শনাক্ত হয়। সে সময় তার স্বামী পরীক্ষা না করালেও ১ বছর পর গত জুলাইয়ে ধরা পড়ে সেও পজিটিভ। তাদের ৭ সন্তানের এখনও পরীক্ষা করানো হয়নি। উখিয়ার জামতলী ১৫ নম্বর শিবিরের এইচ ব্লকের ৪ বছরের একটি মেয়ে শিশুও আক্রান্ত এইডসে। আর বাচ্চা দিনত দিনে মানি লেট হয়ে যার গই, তারপরে পায়খানা গড়ার তাকে বন্য পায়খানা রাতিয়া প্রতিদিন গাছ জরুরে। তুই আনাল্লা ডাক্তারের ১৫ দিন আগে যাই পরীক্ষা করছি দেয় মানে SIV ফুক পা গিয়ে ধরা হাইয়ে। কক্সবাজার সদর হাসপাতালের এইডস চিকিৎসা কেন্দ্র ART সেন্টারের তথ্য মতে ২০১৭ সালে বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নেওয়ার পর থেকে এইডস আক্রান্তের হার দ্রুত বাড়ছে। ৬.৫ বছরে জেলায় এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৯৮৮ জনে, যার ৭৯৪ জনই রোহিঙ্গা। ৫৯ রোহিঙ্গা আর ৫৭ বাংলাদেশি সহ এরই মধ্যে মারা গেছেন ১১৬ জন। আক্রান্তদের ৭২৬ জন চিকিৎসাধীন। আক্রান্তের এ হারে উদ্বেগ জানান চিকিৎসকরা। HIV স্ট্যাটাস জানার জন্য টোটাল একটা আমি বলবো যে একটা মাস স্ক্রিনিং প্রজেক্ট ওখানে চালু করা প্রয়োজন। সাথে সাথে আমাদের হোস্ট কমিউনিটিতে যারা এই ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আছেন, অনেকেই এখানে হোটেল মোটেল জোন হওয়াতে কিছুটা ঝুঁকি আমি মনে করি। তো সেই ক্ষেত্রেও যাদের রিস্কি বিহেভিয়ার আছে তাদের ক্ষেত্রে আমরা একসাথে এই স্ক্রিনিং কার্যক্রমটা চালু রেখে আমাদের ডিটেকশনের হারটা সঠিক তথ্যটা তখন পেতে পারি আমরা। সরকারি হাসপাতালে বিনামূল্যে HIV পরীক্ষা, আক্রান্তদের কাউন্সেলিং সহ চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানান সিভিল সার্জন। এইডস ছড়ায় কীভাবে, সেটা হলো সেক্সুয়াল কন্ট্যাক্ট। যেমন কোনো এইডস আক্রান্ত রোগী যদি ভালো একজনের সাথে সেক্সুয়াল কন্ট্যাক্ট হয়, সে আক্রান্ত হবে। ব্লাড ট্রান্সফিউশন, এটার মাধ্যমে আক্রান্ত হতে পারে। তারপরে নিডেলস, শেয়ারিং অফ নিডেলস, ড্রাগ অ্যাবিউজ, যেটা এগুলির মাধ্যমে ছড়াইতে পারে। আবার ইভেন মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, সেটাও কিন্তু হইতে পারে। তো আমরা এই সমস্ত জায়গাগুলিতেই কাজ করতেছি। যারা এইডস আক্রান্ত রোগী আছে তাদেরকে আমরা ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতেছি, প্লাস অন্যদেরকে সচেতন করতেছি। সরকারি হিসেবে দেশে বর্তমানে এইডস রোগীর সংখ্যা ১৪,০০০। আক্রান্তদের ৮৪% চিকিৎসার আওতায় রয়েছেন। মাছরাঙা নিউজ ডেস্ক। ৩ দিনের ব্যবধানে হালিতে ১০ টাকা কমেছে ডিমের দাম। চাহিদা কমে যাওয়ায় আড়তদাররাই দাম কমিয়েছেন, জানালেন খুচরা ব্যবসায়ীরা। তবে সবজির দাম কেজিতে বেড়ে গেছে ২০ টাকা পর্যন্ত। ৩ দিন আগেও এই সাইজের ফার্মের মুরগির ডিম হালিতে বিক্রি হয়েছে ৫০ টাকা। আজ তা ১০ টাকা কমে দাঁড়িয়েছে ৪০ টাকায়। প্রোটিনের ঘাটতি পূরণে সবচেয়ে সহজলভ্য এই খাবারের চাহিদা ভোক্তা পর্যায়ে কমে যাওয়ায় পাইকাররা দাম কমাতে বাধ্য হয়েছেন বলে জানান খুচরা ব্যবসায়ীরা। ৩ দিন আগে আমরা ৫০ টাকা হালি বেচছি, মানে ৪০ টাকা হালি বেচতেছি।
হালিতে 10 টাকা কমছে, ডিমের দাম অনেকই কমছে। তবে স্বস্তি ফেরেনি সবজির বাজারে। দামের উঠানামায় দিশেহারা সাধারণ মানুষ। গেল সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মরিচের দাম কেজিতে 40 টাকা কমলেও শসার দাম কেজিতে বেড়েছে 20 টাকা। বেগুনও 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। গত সপ্তাহে মরিচ ছিল আপনার 280, 270 টাকা ছিল, এই সপ্তাহে 240, 230 টাকা আছে। বেগুনের দাম বাড়তি। বেগুন আপনার গত সপ্তাহে ছিল 50 টাকা, সপ্তাহে 70, 80 টাকা। পেঁপের দাম কম, পেঁপে আপনার 25 টাকা কেজি। ভেন্ডির কেজিতে 10 টাকা বাড়ছে, টমেটোতে একটু কমছে। টমেটো গত সপ্তাহে ছিল 140, 30, এ সপ্তাহে 120 টাকা। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে 2 টাকা। দোকানিরা জানান, সময়ের ব্যবধানে সাবান সহ এই ধরনের অনেক পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। একটা ভীম 1 লিটার 180 টাকা বিক্রি ছিল, আমরা 160 টাকা বিক্রি করছি। সেটা বানাইলো আপনার 200 টাকা, 200 টাকা থেকে 220 টাকা হলো, এখন হয়ে গেছে 260 টাকা। আলু কেজি প্রতি 2 টাকা 3 টাকা বেড়ে গেছে। আদাতে বেড়ে গেছে 5 টাকা 10 টাকা। তো রসুন এরকম 5-10 টাকা বেড়ে গেছে। মশলার বাজার তো পুরাই আগুন, ধরাই যেতেছে না। তেজা মরিচ বলে, এটা প্রায় 500 টাকা কেজি হয়ে গেছে। একেবারে এমন বাড়া বাড়ছে যে সপ্তাহের মধ্যে 10 টাকা ডিফারেন্স হয়ে গেছে সাবানে। এদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 15 টাকা ব্রয়লার কমছে, লালে কমছে 10 টাকা, ব্রয়লার কমছে 15 টাকা। গত সপ্তাহ ছিল 200 টাকা, 205 টাকা, এই সপ্তাহে 190 টাকা। অপরিবর্তিত আছে চালের বাজার। দাম কমার কোনো লক্ষণ নেই বলছেন ব্যবসায়ীরা। এদিকে বাজার তদারকিতে রাজধানীতে সকালে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিদ্যালয়টির বয়স 60 বছর, অথচ তার ভবন, মাঠ, টয়লেট কিছুই নেই। এর তালিকার বিপরীতে আছে শুধু 5 জন শিক্ষক আর 77 জন শিক্ষার্থী, আর আছে তাদের হাহাকার। রাজধানীর জিন্দাবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুর্দশার গল্পের বাকিটা নুরুন নাহার ওয়েলির রিপোর্টে। পুরনো ঢাকার নয়াবাজারের জিন্দাবাহার লেন। সরু এই লেনের উপরে ঝুলছে একটি চকচকে সাইনবোর্ড। সাইনবোর্ডের আলো কমে আসে সরু গলিতে, যদিও গলির শেষে আরেকটি আলোর উৎস অপেক্ষা করছে, জিন্দাবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এই বিদ্যালয় আলো ছড়াবে সে আশায় গুড়েবালি, কারণ মাত্র 0.1% জমির ওপরে টিনের ঘর। মাঠ নেই বলে এখানকার শিক্ষার্থীরা অ্যাসেম্বলি করে খুপড়ি শ্রেণীঘরে। এই বিদ্যালয়ে 77 জন শিক্ষার্থীর জন্য মাত্র 3টি শ্রেণীকক্ষ, ফলে অনেক শিক্ষার্থীকে ক্লাস করতে হয় দাঁড়িয়েই। এখানে মাঠ নাই, আমরা খেলতে পাই না, গরম লাগে, আবার ক্লাস ছোট, খুব শক্ত, পড়তে সমস্যা হয়, কিন্তু আমার স্কুলটা ভালো লাগে। বৃষ্টি বলে উপর থেকে পানি পড়ে। বিদ্যালয়টির করুণ দশা নিয়ে এর আগে 2 দফা প্রতিবেদন প্রচার হয়েছে মাছরাঙা টেলিভিশনে, কিন্তু বিদ্যালয়টি ভাগ্য বদলে এগিয়ে আসেনি কর্তৃপক্ষ। তবে বিদ্যালয়ের সামনে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর আছে। বিদ্যালয়টির ভবিষ্যতের মতোই যা কাত হয়েই আছে। খুব প্রচুর গরমের কারণে দেখা যায় যে মর্নিং শিফটে যতটুকু বাচ্চা আসে, ডে শিফটে ওরকম সে তুলনায় বাচ্চা আসে না। একই ওয়াশরুমে বাচ্চারাও যাচ্ছে, আমরা যাচ্ছি। ওয়াশরুমটা এত ছোট যে ওখানে আসলে একদম হয়তো বা খুবই প্রয়োজন না হলে ওখানে কেউ যায় না। বাচ্চাদের জন্য বড় একটা স্কুল দরকার। এখানে দুপুর হলে টিনের গরম, বাচ্চারা পড়তে চায় না। স্কুলটা ছোট, রুমগুলা, পরিবেশটা ভালো না। আমি তো আমার বাচ্চারা রেখে যেতে পারি না, ও থাকতে চায় না, ওই জন্য আমি এই যে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হয়। বিদ্যালয়টির এই 1.25 কাঠা জমি রক্ষা করতে দীর্ঘদিন আইনি লড়াই করে জয়ী হয়েছেন প্রধান শিক্ষক, কিন্তু পরিসর বাড়িয়ে বিদ্যালয়টি উন্নয়নে কর্তৃপক্ষ সহ স্থানীয় কারোর সহযোগিতা পাননি। তারপর বরাদ্দটা আসার পরে তারপরে সয়েল টেস্ট করার পর্যন্তই মালামাল নিয়ে আসলো, এলাকার মানুষ করতে দেয় নাই। আর এরপরে আর আমি ভবনের দিকে যাইনি আর কি। তারপরে যতবার ভবনের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের থানা শিক্ষক বিচার মহোদয় জানান এইটুক জায়গায় তো ভবন হবে না। তারপরে আমি বিভিন্নভাবে বলছি যে ম্যাডাম, যদি ভবন না হয় তাহলে তো আমি স্টুডেন্ট ধরে রাখতে পারতেছি না। ঢাকা জেলার শিক্ষা কর্মকর্তার কথা আটকে আছে যদি আর তবের মধ্যে। বলেন, যদি জমি পাওয়া যায় তবে দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় এই স্কুলটির উন্নয়ন হবে। এখন ওখানে আর যদি পাশে জায়গা পাওয়া যায়, উদ্যোগ আছে যে পাশে কোনো জমি পাওয়া গেলে সেটাকে নিয়ে স্কুলের নামে নেওয়া যায় কিনা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সেই প্রচেষ্টা থাকবে আমাদের। জিন্দাবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো না হলেও জরাজীর্ণ আরও অনেক প্রাথমিক বিদ্যালয়ই আছে এই রাজধানীতে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘু চাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হওয়া বইছে। বৈরী আবহাওয়ার কারণে মোংলা বন্দরে মালামাল লোড আনলোডের কাজ বিঘ্নিত হচ্ছে। সমুদ্র উত্তাল হওয়ায় মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোতে নিরাপদ স্থানে আশ্রয়ে সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। মোংলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 4 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়া অংশে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় মারা গেছেন 2 জেলে, এখনও নিখোঁজ 2 জন। 12 জেলেকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 1 থেকে 1.5 ফুট বেড়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে 4 নারী চা শ্রমিক নিহত হয়েছেন। দুপুর 12টার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাটির ঘর মেরামত করার জন্য তারা টিলা থেকে মাটি আনতে গিয়েছিলেন। এক পর্যায়ে টিলা ধসে তারা মাটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মজুরি বাড়ানোর দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন দেশের বিভিন্ন এলাকার চা শ্রমিকরা। তবে আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী থাকায় বাগানগুলোতে মিছিল মিটিং শিথিল করা হয়েছে। এদিকে চলমান সমস্যার সমাধান না হলে শনিবার থেকে বাগান ছেড়ে আন্দোলনে রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চা শ্রমিক নেতারা। এদিকে বুধবার শ্রম মন্ত্রণালয়ের ত্রিমুখী বৈঠকে বাগান মালিক পক্ষ 20 টাকা বাড়িয়ে 140 টাকা মজুরির প্রস্তাব দেয়। চা শ্রমিক নেতৃবৃন্দ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে 300 টাকা মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গত 9 আগস্ট থেকে দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ব্যানারে শ্রমিকরা আন্দোলন করছে। পঞ্জিকা ও তিথি অনুসারে সনাতন ধর্মের প্রবক্তা মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। দাপর যুগের শেষ দিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকীর কোলে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ। সকাল থেকে মন্দিরে মন্দিরে প্রার্থনায় দিনটি উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় গীতা যজ্ঞ। সনাতন ধর্ম মতে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে মানব জাতিকে রক্ষা এবং শুভ শক্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে পৃথিবীতে। সকালে ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় গীতা যজ্ঞ। গতকাল রাত 9টা 40 মিনিটে অষ্টমী তিথি শুরু হয়, শেষ হবে আজ রাত 11টা 29 মিনিটে। হিন্দু সম্প্রদায় উপবাস, অর্চনা ও কৃষ্ণ নাম কীর্তন সহ বিভিন্ন আচার উপাচারের মাধ্যমে দিনটি উদযাপন করছে। এ উপলক্ষে বিকেল 3টায় ঢাকেশ্বরী মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। রাত 8টায় অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা। স্নান করে পূজা দিলাম আগে প্রথমে, তারপর মন্দিরে আসলাম ঠাকুরের এখানে। আমরা আজকে দীক্ষা নিব। উনি যে অসত্যকে ধ্বংস করেছিলেন, সেই উদ্দেশ্যেই আমরা এই জন্মদিনটাকে পালন করি। জন্মাষ্টমী তিথিটা এটা আরম্ভ হয়েছে রাত্রে 1টায়, সুতরাং কালকে সরকারিভাবে ছুটি দিয়েছে বলে অনেকে করেছে, কিন্তু আসলে জন্মাষ্টমী আজকের দিন, আজকে জন্মাষ্টমী উপবাস। এদিকে নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সকালে সীতাকুণ্ডের মন্দির সড়কের গিরিশ ধর্মশালার মাঠ থেকে বের হয় শোভাযাত্রা। এটি উদ্বোধন করেন কৈবল্যনাথের 7ম মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ধর্মশালায় গিয়ে শেষ হয়। এ সময় তার সাথে ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি বিশ্বচরণ দাস ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় আনন্দ উচ্ছ্বাসের সাথে হাজার হাজার মানুষ অংশ নেয়। এছাড়া গীতা পাঠ, কীর্তন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন। এই ভগবান শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এমনি একটি দিনে ধরাধামের সকল
অভাব অনটন, দুঃখ ব্যথা, দৈন্যতা সকল অসুরদের ধ্বংস করার জন্য তারা এই পৃথিবীতে আগমন। আসন্ন এশিয়া কাপ থেকেই টি-20 দলের জন্য আলাদা কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডমিঙ্গোর পরিবর্তে দায়িত্ব দেওয়া হচ্ছে ভারতের শ্রীধরন শ্রীরামকে। ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ টি-20 দলের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রাসেল ডমিঙ্গোকে। তার জায়গায় এমন একজন আসছেন যার নাম হয়তো অনেকেই শোনেননি। এশিয়া কাপের টাইগারদের কোচ হবেন ভারতের শ্রীধরন শ্রীরাম। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার জেমি সিডন্সের সম্ভাবনার কথা বললেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে এশিয়া কাপেই দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীরাম। টি-20তে কোনোভাবেই নিজেদের মেলে ধরতে পারছে না টাইগাররা। বিসিবি বুঝতে পেরেছে এভাবে চলতে দেওয়া যায় না, তাই এবার কোচিং স্টাফেও বড়সড় ঝাঁকুনি আসছে। বিসিবির সঙ্গে শ্রীরামের কথা নাকি পাকা হয়ে রয়েছে, 2-1 দিনের মধ্যে কাজে যোগ দেবেন তিনি। আইপিএলে অভিজ্ঞতা থাকায় শ্রীরামকে বেছে নিচ্ছে বিসিবি। আর এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপও থাকবেন শ্রীরাম। এরপর তাকে দীর্ঘমেয়াদেও টি-20 কোচ করা হতে পারে। আইপিএলে 2019 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ ছিলেন শ্রীরাম। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। 2015 সালে অস্ট্রেলিয়া দলের হয়ে বাংলাদেশ সফরে ছিলেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী 46 বছর বয়সী শ্রীরাম 2000 থেকে 2004 সাল পর্যন্ত 8টি ওয়ানডে খেলেছেন ভারতের হয়ে। এশিয়া কাপে শ্রীরাম প্রধান কোচ আর জেমি সিডন্স থাকবেন পাওয়ার হিটিং কোচ হিসেবে। সেখানে সিডন্সেরও একটা পরীক্ষা নিতে চায় বিসিবি। শ্রীরামের পারফরমেন্স এবং কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে এশিয়া কাপের টিম হোটেলে থাকবেন বিসিবি সভাপতি। বাংলাদেশ দল এশিয়া কাপে ভালো করলে নতুন কোচের চাকরি পাকা, তখন টেস্ট ও ওয়ানডে দল সামলাবেন রাসেল ডমিঙ্গো। শাহরিয়ার পামির, মাছরাঙা নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে মরণ ব্যাধি এইডসের বিস্তার। 13 মাসে শনাক্ত 136 জন, স্থানীয়দের উদ্বেগ। রাজধানীর বাজারে কমেছে মুরগি ও ডিমের দাম, অপরিবর্তিত চালের বাজার, নতুন করে বেড়েছে সবজি সহ বেশ কিছু পণ্যের দাম। চরম দুরবস্থায় 60 বছর ধরে পাঠদান চলছে পুরান ঢাকার জিন্দাবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জায়গা পেলে সম্প্রসারণের আশ্বাস। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছে, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।